অডিওটা দিয়ে দিলে তো হবে না? হ্যাঁ, ওইটা পরে নিব না। তাহলে আর এখানে শোনাই যাবে। এটা আপনারা এখানে আমি শুনছি এই বিদ্যুৎ ভাই না 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 শুরু করি দিবার পরে না এরা যা করে আমার সাথে আমার মাঝে মাঝে সব আমি এদের এই ভাইয়া চুপ করতে হবে। এইটা কি এখানে দিব? এখন আপনি এটা প্লে করবেন, তারপরে এটা শেষে আমরা রেকর্ডটা নিয়ে লিখতে হয়। না না এখানে শোনাই শোনান শোনান ভাইয়ারা বলেন চুপ এবং আমার অডিও থেকে যাই আপু যাবো আমরা। হ্যাঁ লাইভে গেলাম সবাই একটু চুপ থাকি। যাবো বলে আপু, বরাবরে আমরা আপনাকে দেখে এসেছি যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, জয়ী হয়েছেন, কিন্তু এবারে শিল্পী সমিতি নির্বাচনে ব্যতিক্রম দেখতে পেলাম। আপনি এবার নির্বাচনে পরাজিত হলেন, এটা নিয়ে কি বলবেন? এই যে অডিও বার্তা শুনো আগে। হ্যালো হ্যালো হৃদয় বলো। এই যে আমি জানি না তোমার কোনজন গেছে, কে গেছে? লাইভ চলতেছে। আরে ও যে জ্বালাইতে পারে না। আমি এখন হ্যাঁ রেডি। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারদের ভালোবাসায় আমাকে ভোট করবে, তারা সেভাবেই আমাকে কমিটমেন্ট করেছিল, অঙ্গীকার করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি এগিয়ে আছি, কিন্তু দিন শেষে আমি একটা রাজনীতিতে পড়ে যাই এবং একটা টাকা দিয়ে যে ভোট কেনার প্রতিযোগিতায় আমি পড়ে যাই এবং সেখান থেকে আমি এবার উইন করতে পারিনি। আর কি বলবো আপনাদের। আমি প্রথমে তো বুঝতেই পারিনি এখানে কি হবে। আমি যদি বুঝতে পারতাম যে এই ইলেকশন একটা টাকার খেলার ইলেকশন হচ্ছে, এখানে আমাকে ফেল করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেই টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা সেটাকে আমার রক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কিংবা সেই টাকার পরিপ্রেক্ষিতে আমারও তাদের দিকে টাকা ছুড়ে দেওয়ারও সেই ক্ষমতাটা আমার ছিল না। কারণ আমি সবসময় বরাবরের মতো বলে আসছিলাম যে আমি টাকা দিয়ে ইলেকশন করব না,
আমি পলি একজন প্রকৃত শিল্পী টাকা দিয়ে কখনো ইলেকশন করে না। প্রকৃত শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে এখানে জয়লাভ করতে চায়। তো যখন দেখলাম যে ইলেকশনের দিনও এটা বন্ধ হবে না, যখন দেখলাম ইলেকশনের দিনও বলা হচ্ছে যে আমি যদি ইলেকশনে পাশ করি এবং পলির ব্যালট পেপারে পলির জায়গায় আমার সিল তোমরা দেখাতে পারো, তারপরেও তোমাদের 15,000 করে টাকা দিব, এরকম একটা কথা যখন আমার কানে আসে তখন আমি আশাহত হই এবং আমার আস্তে আস্তে আমি আমার বিশ্বাস হারিয়ে ফেলি যে না, টাকার কাছে আমি আজকে হেরে গেলাম। এটা ঠিক কখন আপনি শুনতে পারলেন? ইলেকশন মানে 5টার পরে আমি বুঝে গেলাম যে আমি হয়তো বা উইন নাও করতে পারি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারগুলি লাস্টলি ঢুকছে, জয় চৌধুরী যে ইয়াং জেনারেশন বলে, তারা যখন ঢুকেছে হই হই রই রই করতে করতে, তখন আমি আশার আলো দেখতে পাই যে না, এবার হয়তো আমি জিতে যেতে পারি এদের ভোটে। কিন্তু খুব গোপন সূত্রে জানলাম যখন ভোট গণনা হচ্ছিল, ওই ভোট গণনা থেকে আমাকে যখন কল করা হলো যে এই ভোটগুলিও তুমি, প্যানেল যে ভোটগুলি এগুলিও তোমার সাথে বেইমানি করা হয়েছে, তখন আমি বুঝে গেছি যে আজকে পলি হারে নাই, আজকে পলি হেরেছে টাকার কাছে। কথা বললেন, বললেন যে 5টার দিকে আপনি জানতে পেরেছেন, তখন কি কারোর সাথে কোনো কথা বলেছেন? না না না, ভোটার আমি শুনেন, ভোট এমন একটা জিনিস, ভোটাররা যখন ভোট দিতে যায়, ভোটাররা যখন ভোট দিতে যায় তখনই কিন্তু বুঝতে পারে একটা ক্যান্ডিডেট তার পক্ষে ভোটটা পড়ছে কিনা। তো আমি আসলে কিছুটা হলো আজ করতে পেরেছিলাম। পরবর্তীতে জানতে চাই যে আসলে কাদের নামগুলো আপনি শুনতে পেয়েছিলেন বা কাদেরকে আপনি আশ্বস্ত করেছেন যে এরা এই কাজটা করতেছে পিছনে থেকে? 3 দিন ধরে গিরিঙ্গি চলছে, আমার কানে আসছে। প্রথম দিন দেওয়া হয়েছে 1 প্যাকেট স্টারের বিরিয়ানি এবং কাউকে 1000 টাকা, কাউকে 1500 টাকা। এটা দিয়ে যখন ভোট কিনতে তারা চেয়েছে, ভোটাররা বলেছে এই বিরিয়ানি আর এই 1000 টাকা, তারা আমার কাছে এসে বলেছে যে এই 1000 টাকা 1500 টাকা তো কনভেন্সেই 400-500 চলে গেছে, আর বিরিয়ানি তো খেয়ে হজম হয়ে গেছে, তাহলে থাকে আর কয়তো? যারা 1000 পেয়েছে তারা, তাদের কাছে থাকে 600, আর যারা 1500 পেয়েছে তাদের কাছে থাকে 1100। সো এই টাকায় তো পলিয়াপাকে আমরা ফেল করাবো না। আমাদের কাছে পলিয়াপা অনেক বড়। তো ঠিক আছে, আমিও আশার আলো দেখতে পাইলাম যে বিরিয়ানি আর 1000-1500 টাকায় কাজ হবে না। আবার তাদেরকে আমি ভালোবাসা দিতে স্টার্ট করলাম যে তোমরা আমাকে ভোট দিও, আমিও তোমাদের জন্য করব। আর উপহার সামগ্রী হিসাবে আমারও একটি সুন্দর বাজেট ছিল, যে যারা আর কি যাদের যেটা দিয়ে পারি, যাদের যেটা করে পারি আমার সামর্থ্য অনুযায়ী। কারণ ইলেকশন আসলে সবাই একটু ডিমান্ড করে নতুন শাড়ি, নতুন কাপড়, এটা হয়, এটা একটা উপহার সামগ্রী আমরা দিতেই পারি। সেটা নির্বাচনে আমি দিতে চেয়েছি, কিংবা নির্বাচনের পরে তাদেরকে নিয়ে আমার একটা পার্টি থ্রো করার ইচ্ছা ছিল, তাদের জন্য আমার করার ইচ্ছা ছিল। নির্বাচনের আগেও তাদের চাহিদা, যতটুকু তাদের চাহিদা ছিল তারা যদি বলতো, সেটা একটা উপহার সামগ্রী হিসাবে দেওয়া যায়। কিন্তু একেবারে জুয়া খেলার মতো যেভাবে টাকা ছিটানো হয়েছে, এখানে যে আমি এভাবে পরাজিত হবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপু, এই যে শিবা শানু যে প্যানেলটা, এবার আপনাকে আন্তর্জাতিক বিষয় সম্পাদক এই পদটা আপনি বলছিলেন, যখন ব্রিফিং এ বলছিলেন যে আপনি যেহেতু দেশের বাইরে বেশি ঘুরেন, এই পদটা অনেক গুরুত্বপূর্ণ, সেহেতু আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই পদটা যোগ্য, তারা মনে করেছে, এই জন্য আপনাকে এই পদটা দিয়েছে এবং আপনিও স্বাচ্ছন্দ্যভাবে এই পদটা নিয়েছেন। আপনার সাথে কি আসলে প্যানেল প্রতারণা করেছে কিনা এই ইলেকশন? আমার সাথে প্যানেল প্রতারণা, এটা গোপন সূত্রে আমি জেনেছি যে প্যানেল ভোট যেগুলি পড়েছে, 70-80টা প্যানেল ভোট পড়েছে, সেই প্যানেল ভোটে সবাই আছে, প্যানেলের ইচ অ্যান্ড এভরি পার্সন আছে, বাট আমি আর সে নাই। মানে আবিরের পলির জায়গায় আবিরের সিল পড়েছে, প্যানেলের অন্য সবাই কিন্তু আছে, আর তার জায়গায় মারুফ আকিবের সিলটা পড়েছে, আর সবাই প্যানেলে আছে। তাহলে কি আপনাদের দুইজনকে কি টার্গেট করানো হয়েছে? বেশি টার্গেট আমি বেশি টার্গেট করেছি। আপনি তো কারো ক্ষতি করেন না, এটা কারণটা কি আসলে? এটা আমরাও জানতে চাই আসলে আমি কেন টার্গেটে পড়লাম, কেন এত আমার উপর কালো টাকা ছিটিয়ে আমাকে ফেল করানো হলো, আমি কেন এত মানুষের ঘুম হারাম করা একজন নেত্রী হলাম, আমি আজও জানি না যে কেন আমার সাথে এমন প্রতারণা করা হলো। আপু, এবারে এপিসি নির্বাচনটা অনেকটা সাদামাটা ছিল, সেই জায়গায় আপনি যখন প্রার্থী হয়েছেন তখন দেখলাম যে কিছুটা হলেও প্রাণ আছে,
মরে যাওয়া অবস্থায় যদি কিছু থাকে তার মধ্যে একটু প্রাণ সঞ্চার করেছিলেন। সে আপনার বিরুদ্ধেই এত বড় একটা গেম আপনি বলছেন, এই গেমটা আসলে কেন? আমাকে কথিত এক নায়িকা বলেছে যে আপনাকে বুঝতে হবে একটা পক্ষ আছে বিপক্ষ আছে, যে আমি ইলেকশনে হেরে গেলে আমি এটা মেনে নিতে পারি না। হ্যাঁ, তো আমি কিন্তু এর আগে ইলেকশন করেছি টোটাল, এই শিল্পী সমিতি করলাম 2বার, আর ফিল্ম ক্লাবে করেছি আমি ইলেকশন টোটাল 4বার। তার মধ্যে 2বার আমি পাশ করেছি, 3য়বার আমি ফেল করেছি। সেই ফেলটাও কিন্তু কিছু শ্রেণী আমাকে করেছে, আমি ইলেকশন কিন্তু করতে চাইনি। 4র্থবার আমি বেশ হাইয়েস্ট ভোট পেয়ে আমি পাশ করি, এখন আমি ফিল্ম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এবার আসি শিল্পী সমিতি। শিল্পী সমিতিতে আমার প্যানেল হেরে যায়, বাট আমরা 3 জন ওখান থেকে উইন করি। আমি শিল্পী সমিতিতেও প্রথমবার ইলেকশন করে জিতে গেছি। সেকেন্ডবার কিন্তু আমার ইলেকশন করার ওরকম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু 2টি প্যানেলেরই এত বেশি আগ্রহ ছিল আমাকে নেওয়ার ক্ষেত্রে, তাদের আগ্রহ দেখে আমি মনে করেছি যে আমি ইলেকশন করি। সেই পরিপ্রেক্ষিতে আমি ইলেকশনে দাঁড়াই আর কি। তো যেটি কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা হচ্ছে গেমটা আসলে কেন হয়েছে? গেম আপনার সাথে গেমটা খেলা হয়েছে, আমি আজও জানি না কেন আমাকে ট্রাম্প কার্ড বানানো হয়েছে, আমার জোয়ার গুটি কেন বানানো হয়েছে, আর কেনই বা আমার উপর এত টাকা ইনভেস্ট করা হয়েছে। এই জিনিসটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কার এত কালো টাকা যে আমাকে এত টাকার বিনিময়ে ফেল করানো হচ্ছে? যারা এই বিষয়গুলি জানে তারা বলেছে তোমার উপর যে পরিমাণ টাকা মারা হয়েছে, এত টাকা মারা হয়েছে, 3 লটে টাকা মারা হয়েছে, 284 জন শিল্পী কিনে ফেলা হয়েছে। টোটাল 480 জন শিল্পী ভোট দিয়েছে, তার মধ্যে 284 জন শিল্পী তারা কিনে ফেলেছে, অর্ধেকের চাইতে বেশি কিনেছে। এখন এই কালো টাকার উৎস কি, কিংবা এই কালো টাকা যে মেরেছে, যে প্রার্থী, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে আমার উপর এভাবে টাকা ছুঁড়ে ফেলে আমাকে ফেল করিয়েছে, তো আমারও একটা জানার ইচ্ছা যে কেন এটা করেছে, আর এই টাকার উৎস কোথা থেকে, এত টাকার উৎস কোথা থেকে। এই নির্বাচনটার বৈধতা বলি বা হচ্ছে একটু আলোচনা আসার জন্য যে সকল নাম ব্যবহার করা হয়েছে, তার মধ্যে আপনি এবং রোজিনা আপাকেও দেখলাম হাঁটতে, আপনাকেও দেখলাম হাঁটতে। আচ্ছা, আমি বলি, কি ট্রাম্প কার্ড বলছিলেন, সেই ট্রাম্প কার্ডই বানানো হয়েছে নাকি এই নির্বাচনটার বৈধতা দেওয়ার জন্য বড় বড় শিল্পীদের বাহিরে রেখে? আচ্ছা, আমি আপনাকে এই নির্বাচন, যেহেতু আমি 2 ইয়ার্স শিল্পী সমিতিতে ছিলাম, ওখানে নারী নক্ষত্র কি হয় সব কিন্তু আমি জানি। তো আমাদেরকে যখন নেওয়া হলো, আমি যখন প্যানেলে দেখলাম যে প্যানেলে যারা যারা নায়িকা শিল্পী যারা ছিল, তার মধ্যে জলি বেশ মানে ক্যাম্পিং করেছে, আর একজন ছিল শিরিন শিলা, আর একজন ছিল আমি ছিলাম, রোজিনা আপা ছিল, আর একটা মেয়ে ছিল ওই যে ক্যারেক্টার আর্টিস্ট করে, মানে আইটেম সং টং করে। হ্যাঁ, তো রোজিনা আপা আমার সাথে কথা হয়েছে। রোজিনা আপা একটু ট্রিটমেন্টের কারণে দেশের বাইরে ছিল না, বডি চেক আপের জন্য নিয়ে গেছিল। মাঠ পর্যায়ে কে আছে? 4 জন আমরা। তার মধ্যে শিরিন শিলা মাঠে আসলে ওরকম জমে না, আমি দেখেছি যে ও জমাতে পারছে না, এবং কিছুটা জলি পেরেছে। জলি কিন্তু শিরিন শিলার থেকে মাঠটাতে অ্যাক্টিভ ছিল। তো আমি ভাবলাম যে এই শিল্পী সমিতি, এইটা এত বড় একটা ঐতিহ্য, পুরো বাংলাদেশের এই সমিতির ইলেকশনটার দিকে তাকিয়ে থাকে, আমাকে একটু মাঠে নামতে হবে, আর আমাকেও একটু এখানে ভোটারদের কাছাকাছি পৌঁছতে হবে। যেহেতু একটু এবার বেশ 573 জন শিল্পী, আর আমি যেহেতু আগে পার্টিসিপেট করেছি ইসিতে, ইসি কিন্তু ইজ ভেরি ইজি পোস্ট, যে কেউ ইসিতে দাঁড়ায়, এটা কোনো বড় পোস্ট নয়। কিন্তু আমার এবার কি করতে হবে, আমি ফেল করলে আমি চলে যাব, যে পাস করবে সে থাকবে। সো এটা একটি চ্যালেঞ্জিং এর বিষয়। তো আমি মাঠে আসি, এবং আমি দেখছিলাম যে আমি এফডিসিতে ঢোকার পরে, আমি এফডিসিতে যা কিছুই করি, ক্যাম্পিং করি, আমি হাঁটলে ভাইরাল হচ্ছি, আমি বসলে ভাইরাল হচ্ছি, আমি দাঁড়ালেও ভাইরাল হচ্ছে, আমি ভোট চাওয়া থেকে সবকিছুতে। তো আমি এটা এনজয় করছি, জনগণও এনজয় করছে। তো এটা মনে করেন যে নির্বাচনের প্রচারণা হিসাবে আমি দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে, তখন কিন্তু কমিটেড ভোটাররা আমার সাথে কমিটেড, তারা আমাকে ইলেকশনে ইলেক্টেড করবে। আমার তো কোনো আমাকে ভোট না দেওয়ার তো কোনো কারণ দেখি না। আর আমিও জানি না, তখনও জানি না যে টাকার খেলার
চক্রে আমি পড়ে যাচ্ছি, আমি কিন্তু জানি না। একটা মানুষ ইলেকশনে আমার প্রতিদ্বন্দ্বী যে সে উপহার সামগ্রী দিতে পারে, কিন্তু এইভাবে তো টাকা ছিটাতে পারে না। আর টাকার কাছে কি প্রকৃত শিল্পীরা প্রতিনিয়ত হেরে যাবে? দেখেন কতগুলি প্রকৃত শিল্পী এবার হেরেছে। একজন রোজিনা আপা হেরেছে, একজন নতুন আপা হেরেছে, আমি হেরেছি, ববির মতো নায়িকা হেরেছে, জলি যে এত অ্যাক্টিভ ছিল সেও হেরেছে, রিনা খান আপা হেরেছে, সবাই হতো, মুক্তি আপা সে তো একজন কিংবদন্তি হয়েছিল, সেও হেরেছে। তো এখন কি বলবো? ওই যে আপনি অনেকবার নির্বাচন করেছেন, বিশ্বাস করি আপু, অনেকবার আপনি নির্বাচন করেছেন। এখন নির্বাচনের পরে আপনি এই যে খোলামেলা সবকিছু বলছেন, আপনি সবসময় খোলামেলা কথা বলেন, আপনার কি ভয় লাগে না যে আপনার কোনো ক্ষতি হতে পারে? না, আমার ভয় লাগে না। আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি সত্য কথা বলে যাব, আমি ভয় পাই না। আবার মেরে ফেলার কথা বলছিলেন, চিকন আলীকে দেখছিলাম নির্বাচনের শেষ সময় এসে খুব বেশি বিতর্কিত কথা বলছেন। আমি আসলে চিকন আলী টাইপের উনি কমেডির পার্ট করে, তো আমি ওই লেভেলের আর্টিস্ট নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন মারুফ আকিবের কথা, আপনি বলছিলেন আমাকে মেরে ফেলুক। আমি কিন্তু মারুফ আকিবরে ওভাবে চিনি না, ওইভাবে মানে কয়েকটা ছবি করেছি ওইভাবে, উনি অত বড় শিল্পী না। হ্যাঁ, ওইটাই বলতেছি যে অত বড় শিল্পী না, এত বড় শিল্পী না। তো এখানে যারা বড় বড় শিল্পী তারা কখনো এখানে প্লেস পাবে না। একজন রোজিনা আপা যখন ভোট চেয়েছে তখন অনেক মানে শিল্পীরা আছে, তাদেরকে আমি শিল্পী বলবো না, অচেনা শিল্পী, তারা রোজিনা আপাকে একটা সালাম পর্যন্ত দেয়নি। ভোট তারা এমন ভাবে চলে যাচ্ছে, তারা রোজিনা আপাকে দেখেই নাই। তখন রোজিনা আপা আমাকে বলছে আমার মনে হয় এখানে আসা ভুলই হয়ে গেছে, আমি খুব ভুল করেছি। আর যে প্যানেলই দাঁড়ায় দেখবেন যে ওরা উঠে পড়ে লাগে, যাদেরকে জনগণ চিনে তাদেরকে প্যানেলে নেওয়ার জন্য তাদের প্রতিযোগিতা শুরু হয়, একেবারে রিয়েল প্রতিযোগিতা শুরু হয়। কেন জানেন? একটা প্যানেল দাঁড় করাতে গেলে, পরিচয় দিতে গেলে পরিচিত মানুষজন লাগবে, তো লাগবে না? তো আমরা হই কি জানেন, বলির পাঠা। আমরা বলির পাঠা হয়েছে। একটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের প্যানেলই একজন প্রার্থী, সে বলেছিল যে ব্রিফিং এর সময় যে আমি কোনো অফিসে গেলে আমাকে ফিরিয়ে দেবে না। এই নির্বাচনে প্রার্থী হলে কি মানে এরকম কোনো শর্ত দেওয়া হয় কিনা যে আপনাকে এই জায়গায় যেতে হবে, এত অনুদান আনতে হবে? হ্যাঁ, যেমন আমাকে শর্তটা আমার সাথে ডিসকাস করা হয়েছে যে ইলেকশন চালাতে গেলে, নির্বাচন চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন, সেই টাকাটা বিভিন্ন অফিসে যে ডোনেশন কালেক্ট করতে হবে। তো আমি বলেছিলাম যে আমি নিজস্ব তহবিল থেকে টাকা দিব, আমি জনে জনে অফিসে যেতে পারবো না, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। তখন তারা আমাকে 2টা অফিসে নিয়ে যায়, আর একটা যে বিয়ের অনুষ্ঠানেও আমরা যাই, সেখানেও আমাকে বলা হয়েছে বিয়ের অনুষ্ঠানে না গেলে ওখান থেকে ডোনেশন পাবো না। তো যেহেতু ইলেকশনে অনেক খরচ হয়, সেখানেও আমি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সে যার বিয়ে হচ্ছে নাকি, মানে ওইখানে কি জানি অভিভাই না কে জানি, উনার কাছ থেকে একটা ভালো অঙ্কের ডোনেশন পাওয়া যাবে। পরবর্তীতে শুনেছি যে 1 লাখ টাকা দেওয়া হয়েছে ওখান থেকে। তো আমি তো তাদেরকে ক্লিয়ার কাট বলেছি যে আমি ইলেকশন করতে পারি, কিন্তু আমি কোনো ডোনেশন কালেক্ট করতে অফিসে ধর্ণা দিতে পারবো না। মানে এখন এটার বাইরে কিছু আমি বলতে পারবো না। কাকর ভাই, একটু আপনার কাছে শুনি, আপনার সমবাদী ছিলেন মারুফ। আমরা দেখছিলাম যে যখন ভোট গণনা চলছে তখন মারুফ মারামারির একটা পর্যায়ে ছিল, উনি বলছিলেন যে গুলি করে দেবেন। এই যে গুলি করে দেওয়ার অ্যাগ্রেসিভনেস, সেটা কিন্তু আমরা এর আগেও মানে ওই দিনই বেশ কয়েকবার তাকে অ্যাগ্রেসিভ হতে দেখেছিলাম। এই যে গুলি করে দেওয়ার সাহস, একজন ছোট শিল্পী, আমি বলবো নামটা অস্তে শিল্পী, তার এত অ্যাগ্রেসিভনেস, এত সাহসের আসলে ব্যাকআপটা থেকে আসে। আপা যখন বলছিলেন যে মেরে ফেলবে, তিনি ভয় পায় না, এই যে জায়গাগুলো আসলে এই জায়গাগুলো পায় কোথা থেকে তারা? অ্যাকচুয়ালি যারা ওকে ভোট দিয়ে নিয়ে আসছে আর কি, ভোট দিয়ে তো আনেনি, যেভাবে সে নোংরা টাকা ছিটায় মারুফ আকিব আর ওই ছেলেটা পাস করেছে, মারুফ আবির আর পারভেজ আকিব, ওদের নামও জানি না, উচ্চারণ করতে ইচ্ছে করে না অ্যাকচুয়ালি। ওই পারভেজ আকিব যে ছেলেটা, ও যদি যোগ্যই হয়ে থাকে তাহলে টাকা খরচ করলো কেন পলির এগেইনস্টে? পলি ধরেই নিলাম যে পলি 3 লটে 1 লটে টাকা হয় নাই। আমি বলি হ্যাঁ, পলি, কারণ যখনই টাকা নিয়েছে আমার কাছে ভোটাররা আসছে, আমার ভালোবাসা দিয়ে ওই টাকার কথা তারা ভুলে যাচ্ছে।
আবার যখন ভুলে যাচ্ছে আবার তাদের সেকেন্ড লটে টাকা দেওয়া হচ্ছে, তারপরে থার্ড লটেও মানে ইলেকশনের আগের দিনও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। তারা ভয় পেয়েছে ইলেকশনের দিন যদি পলি আবার হাত ধরে ভোট চায় আবার ভোটাররা গলে যেতে পারবে। তারপরে তাদের আশা দেওয়া হয়েছে যে তোরা ভোটে আমার জয়যুক্ত কর এবং ছবি দেখা, তোদের জন্য আরো টাকা আছে। সেই টাকা বিকাশের মাধ্যমে দেওয়া হয়েছে। টাকার কথা বলছেন, শিল্পী সমিতিতে এমন কি মধু আছে যে এত টাকা ব্যয় করা হচ্ছে? আমি জানি না, আমি কোনো মধু পাইনি। আমরা যে 2 ইয়ার্স এই সমিতি চালিয়েছি, অনেক কষ্ট করে চালিয়েছি। নির্বাচিত ছিলাম, আমি নিজের পয়সা দিয়ে টাইলস করে দিয়ে আসছি, আমি ব্যাডমিন্টনের চ্যাম্পিয়নের ফ্রিজ আর ওভেন রেখে আসছি, আমি একটা প্লেয়ার ছিলাম, আমি 3 বার আনরিটেন চ্যাম্পিয়ন। তো এখন ওইখানে একটা নাচের ছেলে দাঁড়িয়েছে ওই পদে, আরেকটা ছেলে দাঁড়িয়েছে হচ্ছে মারুফ, যে বলছে যে গুলি করবে, যে এটা আপনি একটু আগে কোশ্চেন করছেন। একটা নানাসার মতো একটা সিনিয়র আর্টিস্টকে সে বলতে পারে যে আমি গুলি করব? তার কি এটা বলা সাজে? নানাসা নয়, একটু রাগই করছে। সিনিয়র তো রাগ করতেই পারে, এই জন্য সেই কথা বলতে পারে যে আমি তোকে গুলি করব না। এটা কিসের ইয়ে করছে? আর নিপুণ আওয়ামী লীগের সময়ও এত ক্ষমতা দেখাচ্ছে, এই বিএনপিরা বলেও ক্ষমতা দেখাবে কিসের? মারুফকে বিএনপি করে? তাহলে কি মারুফ তোমার জোরে আজকে নিপুণ এটা করতেছে নাকি পারভেজের জোরে করতেছে? আমি তো এটা তারেক রহমানের কাছে একটু বলি, আমি প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাবো যে তুমি যে এই নোংরা কথাটা বললা গুলি করো, আমি জানতে প্রশাসনের কাছে চাই যে এই অস্ত্র ওর কোথায় পাচ্ছে, ওর বাসা তল্লাশি করাও, অথবা শিল্পী সমিতি থেকে এটা বিচার করাও। ও কিভাবে বললো এতগুলো ইয়ের মধ্যে যে আমি গুলি করবো? নালাসার মতো একটা লোক। আর আমি বলতে চাই যে 294 জন তথ্য আছে, স্ক্রিনশট আছে। 294 জন যে টাকা খাওয়ায় আমাকে ফেল করালো, আমি শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে আইনের আওতায় নিয়ে রিমান্ডে নিয়ে এদের ভিতর থেকে তথ্য বের করা হোক। আমি 17 আসনের বাসিন্দা, আমার একটি ভোট। আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে কিন্তু ভোট করেছি, আমার সৌভাগ্য হয়েছে। আমার সে যে ইলেক্টেড সেখানে কিন্তু আমার একটি ভোটও অনেক ইম্পর্টেন্ট। আমি কিচ্ছু চাই না, আমি ওই চেয়ার চাই না, আমি ওই চেয়ারটা চাই না। আমি শুধু একটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিল্পী সমিতির নাম ভাঙিয়ে যারা শিল্পী সমিতিটাকে ইউজ করে যারা এটার মিসইউজ করছে তাদের খুঁজে বের করুন। এই 294 জন শিল্পী যে টাকা খেয়েছে, আপনারা তাদের রিমান্ডে নেন, আপনারা তাদের জিজ্ঞাসাবাদ করুন। আপনারা পারবেন, একটা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব পারে। খালি আমি জানতে চাই যে টাকাটা কেন, এত টাকা আমার পিছনে খরচ হয়েছে, এত কালো টাকা খরচ করে কেন আমাকে আজকে টাকার কাছে ফেল করতে হলো, এবং তাদের উদ্দেশ্য কি? আমি সত্য উন্মোচন করতে চাই। আমি চেয়ার চাই না, আমি কোনো চেয়ার চাই না, আমার চেয়ারের দরকার নেই। কিন্তু আমার সাথে যে অন্যায় হয়েছে, আজকে আমার সাথে হয়েছে, আমি আজকে প্রতিবাদ করে গেলাম, কিন্তু প্রশাসন কিছু করলো না। একটা শিল্পী সমিতি কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এখানে অনেক 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 নামি দামি শিল্পীদের সৃষ্টি হয়েছে। কাদের সৃষ্টি, এখানে কাদের অবদান, কাদের পদাচরণ, সেই শিল্পী সমিতির চেয়ার কিছু নাম না জানাহীন নাচের মেয়ে, ফাইটের ছেলেদের হাতে থাকবে? সেটা তো হতে পারে না। শুধু আমি এইটুক দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের কাছে, এই যে 294 জন শিল্পীকে টাকার বিনিময়ে কিনে নিয়ে যে আমাকে ফেল করানো হয়েছে, না আমি বলি যে, এবং এর ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নেড়েছে নিপুণ আক্তার, সেই ভয়েস আছে আমার কাছে, যারা সেখানে গেছে টাকা নিয়েছে এবং নিজের হাতে ওপেনলি সে টাকা বিলাইছে, বিরিয়ানি খাওয়াইছে। কেন? তার উদ্দেশ্য কি? তার এই সময় তার উদ্দেশ্য কি? তো যারা টাকা নিয়েছে, 294 জন টাকা নিয়েছে, যারা টাকা, ওই যে 103 জন তার পালিত কুত্তাগুলি যে টাকা নিয়েছে, তার পালিত কুত্তা, আমি নাম বলি কারা কারা, তাদের ভাত তো, এই যে কুন্তা নামে একটা ছেলে আছে, কুন্তা, ওকে ধরা হোক, কুন্তাকে ধরা হোক। রতন আছে একটা ছেলে, হিজরা মনে হয় ছেলেটা, ওই ছেলেটাকে ধরা হোক।
পারবিনকে ধরা হোক, পারবিনের ভয়েস রেকর্ডে এখানে পারবিন আছে, পারবিনকে ধরা হোক, দুইজনের ভয়েস রেকর্ড আছে, তাদের নেওয়া হোক, তাদেরও টাকা খাওয়া হয়েছে। হ্যাঁ, আর এসবের কর্মকাণ্ডে আর একজন এখন এবারে ইলেকটেড শিল্পী আছে, কমিটিতে একজন ইলেকটেড শিল্পী আছে জেসমিন আক্তার, যে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। এবং আমার ইলেকশনে যত রকম হ্যারাসমেন্ট দরকার, মেন্টালি টর্চার দরকার, এমনকি আমার শাড়ি পরেছি, আমি শাড়ি পরেছি, আমার ব্যাকে এসে আমার সমস্ত শাড়ির সেফটি পিন পর্যন্ত সে খুলেছে, যাতে আমি হাঁটতে গেলে আমার চতুর্দিক দিয়ে শাড়ি খুলে যায়, এটাও সে করেছে। এবং মেন্টালি যত প্রকার হ্যারাসমেন্ট সে আমাকে করেছে। রাত্রে ফোন করে রাত 3টা-4টা পর্যন্ত সে আমাকে বারবার বলার চেষ্টা করেছে যে আবির অনেক টাকা খরচ করতেছে, তুমি টাকা খরচ করো। তাদের উদ্দেশ্য ছিল আমিও জানি টাকা খরচ করি, আমিও জানো টাকা। তাহলে জেসমিন আক্তার কিভাবে জানে যে আবির এত টাকা খরচ করতেছে? এটা জেসমিন আক্তার কিভাবে জানে?